আমি ভিডিওটা একটু দেরি করেই পাঠাচ্ছি, তার কারণ হচ্ছে তোমাদের যাতে ভিডিওটা দেখলে একবারে পড়া হয়ে যায়। পরে যাতে একবার একটু পড়লেই যাতে মুখস্থ হয়ে যায়, আমার পড়ানোতেই যাতে মুখস্থ হয়ে যায় সেভাবে আমি বলে দিচ্ছি কী করতে হবে উপপাদ্যগুলো। আর হচ্ছে তোমরা একটা খাতা আর কলম নিয়ে পাশে বসো, আমি যা যা লিখতে বলবো সেগুলো কিন্তু তোমরা খাতায় লিখবা, ঠিক আছে? সাথে সাথে আমি বুঝাইতেও থাকবো, অসুবিধা নেই। দেখো, ফার্স্ট চ্যাপ্টার আমরা পড়বো হচ্ছে সদৃশতা। তো সদৃশতা বিষয়টা কি? সদৃশতাকে ইংরেজিতে বলা হয় সিমিলারিটি। সিমিলারিটি মানে কি? দেখতে একই। যে সমস্ত বস্তুগুলো দেখতে একই তাদেরকে আমরা বলি হচ্ছে সিমিলার বা সদৃশ বস্তু, ঠিক আছে? যেমন এই দেখো, 3টা ফটো দেওয়া আছে, 3টা ফটো কিন্তু দেখতে একই, কিন্তু এদের সমস্যা, এদের আলাদা কি? আলাদাটা হচ্ছে সাইজ। এটা ছোট, এটা তার থেকে বড়, এটা হচ্ছে সবার বড়, কিন্তু দেখো 3টা ছবি দেখতে একই, রাইট? অ্যাজ ইফ তুমি এরকম বর্গক্ষেত্র আঁকলা, এরকম একটা আঁকলা, এরকম একটা আঁকলা, এরকম একটা আঁকলা। এবার 3টাই কিন্তু সদৃশ বস্তু। সদৃশ মানে 3টাই কিন্তু তোমার দেখতে একই লাগতেছে, 3টাই বর্গক্ষেত্র, কিন্তু এদের সাইজটা আলাদা। ওকে, তাহলে আশা করি সদৃশ বিষয়টা বোঝা গেল। এরপরেও দেখো আবার 2টা ছবি আছে, এই ছবিটা এই ছবিটা। ভিডিওটা পজ করো, করে তোমরা বলো যে এই 2টা ছবি সদৃশ কি না। আশা করি বুঝতে পারছো। এই 2টা ছবি অবশ্যই সদৃশ না, কারণ কোনোভাবেই 2টা ছবি দেখতে এক না। দেখো, দুজনের মুখটা আলাদা, সো দ্যাট ইজ দ্য রিজন। ওকে, এরপরে দেখো নিচে দেখো কিছু চিত্র দেওয়া আছে। তোমরা ভিডিওটা পজ করো, পজ করে আগে নিজেরা উত্তর দাও যে এটা সবগুলো চিত্র কি সদৃশ হবেই, ঠিক আছে? আমি বলে দিচ্ছি, এটা সদৃশ, এটাও সদৃশ, এটা তো কোনোভাবেই সদৃশ না, কারণ 2টা জিনিস দেখতে এক না। এটা সদৃশ, দেখতে একই, আবার এটাও সদৃশ না। ওকে, এবার একটা খুব ইম্পর্টেন্ট লাইন তোমরা মার্ক করো। যদি একাধিক চিত্রের আকার আলাদা হলেও আকৃতি এক হয়, তবে চিত্রগুলি পরস্পর সদৃশ হবে। ভেরি ইম্পর্টেন্ট 2টা শব্দ, আকার আর হচ্ছে আকৃতি। আকার মানে কি? সাইজ, ছোট না বড়। ওকে, আর আকৃতি মানে শেপ, যেটা বললাম, গোলাকার, বৃত্তাকার বা বর্গক্ষেত্রাকার ইত্যাদি। তাই বলছে সর্বসম চিত্র সর্বদা সদৃশ হবে, কিন্তু সদৃশ চিত্র সর্বসম নাও হতে পারে। এবং খুব অবভিয়াস যে এই 2টা চিত্র সর্বসম না, তাই না? কিন্তু সদৃশ। এবং এটার থেকে পরীক্ষায় সত্য মিথ্যা জিজ্ঞাসা করে যে সর্বসম চিত্র সর্বদা সদৃশ হবে, সত্য না মিথ্যা লেখো। তো সেই অ্যাকর্ডিংলি তোমরা কিন্তু এটা লিখবা। ওকে, আচ্ছা, নেক্সট দেখো, এই ত্রিভুজ দুটো ভালো মতো দেখো, ওপরের একজোড়া ত্রিভুজ আর হচ্ছে নিচের একজোড়া ত্রিভুজ। দেখে তোমরা আগে নিজেরা উত্তর করো যে এই ত্রিভুজ দুইটা কি সর্বসম আর সদৃশ। চলো আমরা একটু যাচাই করে দেখি। দেখো, স্পষ্টই বোঝা যাচ্ছে যে ত্রিভুজ দুইটা সদৃশ। কেন? দেখতে তো একই রে ভাই, একটাকে তুলে আরেকটার উপর বসায় দাও, দেখতে তো একই লাগতেছে, তাই না? এবং এই ত্রিভুজ দুটাও সদৃশ, ঠিক। কিন্তু কিন্তু ত্রিভুজ দুটা কিন্তু সর্বসম নয়। কেন? কারণ তোমাদের যখন সর্বসমতা আমি পড়াইছিলাম তখনই বলছিলাম সর্বসমতার 4টা শর্ত আছে: বাহু বাহু বাহু, বাহু কোণ বাহু, তারপরে তোমার কোণ কোণ কোণ, আর হচ্ছে কী হতে পারে, সমকোণ অতিভুজ বাহু। তো একটা শর্ত দ্বারাও 2টা ত্রিভুজ কিন্তু সর্বসম হচ্ছে না। এবং সেখান থেকে একটা খুব ইম্পর্টেন্ট লাইন এখানে মার্ক করো, 2টি ত্রিভুজ সর্বসম হলে সর্বদা সদৃশ, কিন্তু সদৃশ হলে সর্বসম নয়। বোঝা গেল? এটা কিন্তু পরীক্ষায় সত্য মিথ্যা জিজ্ঞাসা করে, হ্যাঁ, যে 2টি সর্বসম ত্রিভুজ সর্বদা সদৃশ হবে, সত্য না মিথ্যা লেখো। ওকে, আচ্ছা, এইবার এখানে আমরা বেসিক্যালি যেটা করব সেটা হচ্ছে থ্যালাসের উপপাদ্য।
থ্যালাসের উপপাদ্যটা কি, মানে আমাদের এখানে প্রমাণ কিচ্ছু করতে হবে না থ্যালাসের উপপাদ্যের, বেসিক্যালি আমাদের থ্যালাসের উপপাদ্যের স্টেটমেন্টটা লাগবে, মানে থ্যালাসের উপপাদ্য কী বলছে এতটুকু আমাদের শুধু জানতে লাগবে। থ্যালাসের উপপাদ্যকে বলা হয় বেসিক প্রপোর্শনালিটি উপপাদ্য, ঠিক আছে। তোমার বেসিক, তার আগে আমরা একটু দেখে নিই যে থ্যালাসের উপপাদ্যতে আমরা কি পড়বো। বেসিক্যালি দেখো এখানে একটা সরল রেখা নেওয়া হয়েছে এবি, এই এবির ওপরে একটা বিন্দু নেওয়া হয়েছে পি, এবং পি বিন্দু এবিকে অন্তর্বিভক্ত করেছে। অবশ্যই অন্তর্বিভক্ত, কারণ এবি সরলরেখার ওপরে আছে তাই অন্তর্বিভক্ত, ঠিক আছে। এইবার আমরা এখান থেকে বেসিক্যালি দেখার চেষ্টা করব যে এই এপি বাই পিবি এই অনুপাতটা কত, এপি ইস টু পিবি। অনুপাতটা কত, অনুপাতটা হচ্ছে এপি ইস টু পিবি। ওকে, তাহলে এই তিনটা কেসে আমরা দেখব, এই একটা কেস, এই দুটো কেস, এই 3 নম্বর কেস। ওকে, অন্তর্বিভক্তিকরণের দেখো এই পি বিন্দুটা যখন একদম মধ্যেখানে হচ্ছে তখন এপিও যতটুকু হচ্ছে পিবিও ঠিক ততটুকুই হচ্ছে। তাহলে অবশ্যই এই অনুপাতটা কত হচ্ছে 1:1। তার মানে এপি বাই পিবি এইটা সমান কার সমান সমান 1-এর সমান সমান, এই যে লেখা আছে এপি বাই পিবি হচ্ছে 1-এর সমান। নেক্সট পি বিন্দুটাকেই আরও এ বিন্দুর কাছাকাছি নিয়ে আসা হলো। তাহলে এমতো অবস্থায় আমি যদি এপি বাই পিবি বার করি তাহলে কি হবে দেখো তো বিষয়টা। দেখো এপি বড় না পিবি বড়, খুব ইজিলি বলা যাচ্ছে পিবি বড়, তাই তো, পিবির খণ্ডিত অংশটাই তো বেশি, তাহলে পিবিটাই বড় অবশ্যই। তাহলে পিবি যেহেতু হরে আছে, তাহলে আমরা ছোটোবেলার থেকে জানি যে কোনো ভগ্নাংশের হর যদি বড় হয় তাহলে অ্যাজ এ হোল ভগ্নাংশটা কী হয়, ছোট হয়। এখানে কত থেকে ছোট হবে, এখানে <1, মানে 1-এর থেকে ছোট হবে। এর জন্য লেখা আছে এপি বাই পিবি এর মান 1-এর থেকে কম হবে। ঠিক পরের কেসে কি করলাম, 3 নম্বর কেসে পি বিন্দুটাকে বি বিন্দুর কাছে নিয়ে আসলাম। তাহলে আবারও যদি আমি এই এপি বাই পিবি অনুপাতটা নিই তাহলে দেখো তো এবার পিবি কি বড় না ছোট, অবশ্যই পিবি ছোট। তাহলে পিবি যদি ছোট হয়, কোনো ভগ্নাংশের হর যদি ছোট হয়, তাহলে অ্যাজ এ হোল ভগ্নাংশটা কী হবে, বড় হবে। কার থেকে বড় হবে, এখানে 1-এর থেকে বড় হবে। কেন, কারণ 1 হচ্ছে আইডিয়াল মিড কন্ডিশন, তাহলে বড় হইলে 1-এর থেকে বড় হবে, ছোট হইলে 1-এর থেকে ছোট হবে। ওকে, বোঝা গেল। এবং এই সেম গল্পই যখন পি বিন্দুটা এ বি সরলরেখাংশকে বহির্বিভক্ত করেছে। বহির্বিভক্ত কথার মানে কি, বহির্বিভক্ত কথার মানে হচ্ছে পি বিন্দুটা এ বি সরলরেখার বাইরে অবস্থিত। ওকে, এ দেখো পি বিন্দুটা এ বি সরলরেখার বাইরে অবস্থিত। এখানেও আমরা সেম গল্প এপি বাই পিবি এই অনুপাতটা নিব, এপি বাই পিবি। তাহলে এই কেসে বলো তো অনুপাতটা 1-এর থেকে বেশি হবে না কম হবে, নিজেরা বার করো। এপি বাই পিবি, তাহলে পিবিটা দেখা যাচ্ছে ছোট, তাহলে পিবি যদি ছোট হয় অ্যাজ এ হোল ভগ্নাংশটা, পিবিটা ছোট, তাহলে অ্যাজ এ হোল ভগ্নাংশটা 1-এর থেকে বড় হবে। এবং এখানেও যদি বের করি তাহলে এপি বাই পিবি, এখানে দেখা যাচ্ছে পিবি বড়, পিবি যদি বড় হয় অ্যাজ এ হোল ভগ্নাংশটা ছোট হবে। কার থেকে ছোট হবে, 1-এর থেকে, কারণ 1 হচ্ছে কি বলে স্ট্যান্ডার্ড মান, ঠিক আছে। এইবার থ্যালাসের উপপাদ্যটা অ্যাকচুয়ালি বলছে কি দেখো, এই লাইনটা, এই স্টেটমেন্টটাই আমার খালি লাগবে, আর কিচ্ছু লাগবে না। কি বলছে, যে কোনো ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে বা তাদের বর্ধিত বাহুকে সমানুপাতে বিভক্ত করে। এবার এটার মানেটা কি, চলো একটা উদাহরণ দিয়ে বোঝাই। দেখো এবিসি একটা ত্রিভুজ, ঠিক আছে। বিসি বাহুর সমান্তরাল একটা সরলরেখায় ডিই অঙ্কন করা হলো, যা এবি বাহুকে ডি বিন্দুতে আর এসি বাহুকে ই বিন্দুতে ছেদ করেছে। ক্লিয়ার, বোঝা গেল। এইবার দেখো, আচ্ছা বাই দ্য ওয়ে বলে রাখি, এগুলা কিন্তু তোমাদের লিখতে হবে না, হ্যাঁ। আমি যেটা লিখতে হবে ওটা আমি বলে দেবো, তার আগে বলে দেবো যে লেখা শুরু করো, তো তখন তোমরা লিখবা। ওকে, তাহলে এবার দেখো আমাকে প্রমাণ করতে কি বলছে, যে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, মানে এই অনুপাতটা, মানে এটা ইকুয়ালস টু এটা, আর এই অনুপাতটা ইকুয়ালস টু এই অনুপাতটা। কীভাবে করব, ওই যে আমরা এখানে ওই আগের অঙ্কতে যেমন এপি বাই পিবি নিলাম, এইখানেও আমরা ঠিক সেম লজিকটাই ইউজ করব। তাহলে থ্যালাসের উপপাদ্য থেকে কি পাই, থ্যালাসের উপপাদ্য বলছে যে এই এডি বাই ডিবি
এই অনুপাতটা যা হবে এই AE/EC এই অনুপাতটাও তাই হবে। মানে এই যে এখানে যে লেখা আছে যে কোনো ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরল রেখা, চলো দেখি এখানে এই যে ABC ত্রিভুজের BC বাহুর সমান্তরাল সরল রেখা কি DE, এদিকে আসো, অপর দুটি বাহুকে বা তাদের বর্ধিত বাহুকে সমানুপাতে বিভক্ত করে। তাহলে অপর দুটি বাহু কোনটা? AB আর AC, এদেরকে বলছে সমানুপাতে বিভক্ত করে। মানেটা কি? মানে সিম্পলি AD/DB সমানুপাত AE/EC, এটাই বলতে চাচ্ছে। এটাই তো সমানুপাত, মানে তো তাই ছোটোবেলায় শেখানো হয় সমানুপাত। সমানুপাত অবশ্যই এটা। এবার আমি কি করলাম, বোথ সাইডে 1 যোগ করে 1 যোগ করে দিলাম। 1 যোগ করাতে কি হলো, হরে ডিবি থাকলো আর ওপরে AD+DB হলো, এখানে কোথায় হরে EC থাকলো, লবে হচ্ছে AE+EC হলো। এবার ভালো মতো দেখো তো, AD+DB এটা করে কি পাচ্ছি? পুরো ABটা পাচ্ছি। তাহলে এই যে এখানে AB লিখলো, আর AE+EC করে কি পাচ্ছি? পুরো AC লিখলো। এই একটা উপপাদ্য, একটা এসে অনুসিদ্ধান্ত প্রমাণিত হলো। সেকেন্ডটা কি বলছে? যে এই সমানুপাতটা প্রমাণ করতে বলছে। কোনটা? যে AD/AB পুরাটা, হ্যাঁ, AD/AB আর AE/AC। ওকে, এই দুটা কিন্তু ভালো মতো বোঝো, এই দুটো দিয়ে আমাদের বাকি অঙ্কগুলো করতে হবে। ওকে, তাহলে আমি কি করলাম, আবারও সেম এইখান থেকেই স্টার্ট করলাম, থ্যালাসের উপপাদ্য থেকে, থ্যালেস উপপাদ্য থেকে AD/DB = AE/EC হলো। কি করলাম, এবার আমি এটাকে উল্টা দিলাম, অনন্যক নিলাম। দেখো এই যে ডিবি ওপরে গেল, AD নিচে আসলো, EC ওপরে গেল, AE নিচে আসলো, অনন্যক নিলাম। নিয়ে আমি কি করলাম, বোথ সাইডে আবার 1 যোগ করে দিলাম। যোগ ঠোক করে এই লাইনটা আসলো, বেসিক্যালি বাঁ দিকে আসলো AD+DB, ডান দিকে আসলো AE+EC। তাহলে আবার দেখো AD+DB মানে কি? পুরা AB, এই যে চলে আসলো AB। আর AE+EC তার মানে কি? পুরা AC, তাহলে এই যে চলে আসলো AC। বোঝা গেল? এইবার এই যে এই পুরা জিনিসটা আসলো, এইটাকে আমি, এই যে সমানুপাতটা পুরোটা আসলো, এটাকে আমি উল্টায় দিলাম। তাহলে কি পাইলাম? AD/AB = AE/AC। বোঝা গেল? তাহলে কিন্তু সমানুপাতই পাচ্ছি, দেখো। হ্যাঁ, আমি কি পাচ্ছি? সমানুপাতই কিন্তু পাচ্ছি। তাহলে দুটো সমানুপাত মনে রাখবা কি? একটা AD/DB = AE/EC, আরেকটা AD/AB = AE/AC। ওকে, তাহলে এই দুটো মনে রাখবা। এই দুটো দিয়ে কিন্তু আমাদের পরের উপপাদ্যটা বুঝতে হবে। আচ্ছা, চলে আসো একদম। এবার তোমরা খাতা পেন নিয়ে রেডি হও। এবার যা যা বলবো সেটা তোমাদের লিখতে হবে। চলে আসো পেজ নাম্বার 255-তে, উপপাদ্য 48। দেখো, আগে ভালো মতো ছবিটা দেখো। হ্যাঁ, কি লিখতে হবে না লিখতে হবে আমি বলতেছি। আগে ভালো মতো ছবিটা দেখো। আমি স্টেটমেন্ট, তোমরাও একবার এই যে স্টেটমেন্টটা দেওয়া সেটা পড়ো। কি বলছে? যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং এই ত্রিভুজগুলির প্রত্যেক মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। তাহলে কিন্তু সদৃশতার ধর্ম এবার আমাদের দেখাতে লাগবে। দেখো ভালো মতো, চলো ছবিটার সাথে স্টেটমেন্টটা মিলাই। হ্যাঁ, বলছে যে কোনো সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে ত্রিভুজটা কি? ABC। কেমন ত্রিভুজ স্যার? সমকোণী ত্রিভুজ। তো কই স্যার, দেখে তো মনে হচ্ছে না এটা সমকোণী ত্রিভুজ। মনে হবে, বইটাকে তোমরা হালকা একটু এইভাবে ঘোরাও তো দেখি। দেখো, তুমি একটা সমকোণী ত্রিভুজই পাবা। এই হচ্ছে সমকোণ, এই যে 90 ডিগ্রিটা, এই যে সমকোণটা, এই হচ্ছে লম্ব, এই যে হচ্ছে ভূমি, এই যে হচ্ছে অতিভুজ। আর এই যেখানে সমকোণটা আছে সেই বিন্দুটাকে বলা হচ্ছে সমকৌণিক বিন্দু। সেটা এখানে কোনটা? A। বোঝা গেল? তারপরে স্টেটমেন্টে কি বলছে? বলছে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে। তাহলে আগেই আমি বললাম BCটা অতিভুজ, তার উপর অবশ্যই দেখো একটা লম্ব অঙ্কন করা হয়েছে AD। বলছে এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয়। তাহলে এই লম্বের উভয় পার্শ্বস্থিত মানে এই পাশে দেখো একটা ত্রিভুজ পাচ্ছি, এই পাশে দেখো একটা
ত্রিভুজ পাচ্ছি। বলছে এরা পরস্পর সদৃশ হলো এবং এই ত্রিভুজগুলি মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ, মানে এই পাশের ত্রিভুজটা এই এবিসি ত্রিভুজের সাথে সদৃশ, আবার এই পাশের ত্রিভুজটাও এবিসি ত্রিভুজের সাথে সদৃশ। ঠিক আছে, এইবার এখানে প্রমাণ কি করব আমরা? তিনটা জিনিস প্রমাণ করতে হবে। যে যেটা বললাম আমি, এই যে এই ত্রিভুজটা পুরোটার সাথে সদৃশ, এই ত্রিভুজটা পুরোটার সাথে সদৃশ, এরা দুইজন পরস্পর সদৃশ। আমি তোমাদের একটাই দেখাবো, বাকিগুলা তোমরা নিজেরাই বুঝে যাবা। খাতা বের করো এবার। খাতার মধ্যে এই ছবিটা আঁকায় নাও, যেরকম যা আছে ভিডিওটা পজ করে নাও, করে নিয়ে তোমরা ছবিটা আঁকাও। এইবার আগে আমার কথা শোনো, তারপরে আমি লেখার সময় দিব। ঠিক আছে, দেখো যেই ত্রিভুজগুলো দেখাচ্ছি মন দিয়ে দেখো। এই ছোট ত্রিভুজটা দেখো, DBA। ঠিক আছে, আর বড় ত্রিভুজ ABC। এদের মধ্যে আমার সদৃশতা প্রমাণ করতে হবে। ছোটোবেলায় তোমরা পড়ছো না সদৃশকোণী ত্রিভুজ? সদৃশকোণী ত্রিভুজ মানে কি? যার বিপরীত কোণগুলো কি হয়? এক হয়, রাইট? যে দুটি ত্রিভুজের বিপরীত কোণগুলো সমান হয় তাদেরকে আমরা বলি হচ্ছে সদৃশকোণী ত্রিভুজ, রাইট? এখানেও আমরা সেম লজিকটাই অ্যাপ্লাই করব। আমাদের বিপরীত কোণগুলো যে, মানে দুটো ত্রিভুজের বিপরীত বা একই কোণগুলো যে সদৃশ, সেটা আমাদের প্রমাণ করতে হবে। ওকে, তাহলে দেখো কী কী ত্রিভুজ বললাম? DBA আর হচ্ছে ABC, বড় ত্রিভুজটা, রাইট? এবং দেখো এখানে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, অ্যাঙ্গেল BDA, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। আবার অ্যাঙ্গেল BACও তো 90 ডিগ্রি, সমকোণিক বিন্দু বলে দিছে তো, এইটাও 90 ডিগ্রি, রাইট? আবার দেখো এই বি অ্যাঙ্গেলটা ABC ত্রিভুজের মধ্যেও আছে, আবার DBA ত্রিভুজের মধ্যেও আছে, ঠিক? তাহলে এটা কি হচ্ছে? সাধারণ কোণ হচ্ছে। বোঝা গেল? তাহলে দেখো, বোঝো বিষয়টা। এই ছোট ত্রিভুজের এই কোণটা বড় ত্রিভুজের এই কোণটা সমান হলো। ছোট ত্রিভুজের এই কোণটা বড় ত্রিভুজেরও এই কোণটা সমান। রইল বাকি কোণ? একটা কোণ বাকি রইল না বড় ত্রিভুজটার? ছোট ত্রিভুজের একটা বাকি রইল। তাহলে ছোট ত্রিভুজের এই কোণটার সাথে অ্যাঙ্গেল BAD, এটার সাথে অ্যাঙ্গেল ACB বা BCA, এই কোণটা সমান। বোঝা গেল? এইবার তাহলে তোমরা খাতায় লেখো। ত্রিভুজ DBA ও ত্রিভুজ ABC এর মধ্যে অ্যাঙ্গেল BAD, অ্যাঙ্গেল BDA equals to অ্যাঙ্গেল BAC equals to কত? 90 ডিগ্রি বললাম। নিচের লাইনে লেখো, এবং অ্যাঙ্গেল ABD, এই অ্যাঙ্গেলটা ইকুয়ালস টু অ্যাঙ্গেল ABC বা CBA, যা খুশি বলো, CBA হলো। নিচে লেখো সুতরাং, তাহলে দেখো অবশিষ্ট কি রইল? ছোট ত্রিভুজের এই কোণটা আর বড় ত্রিভুজের এই কোণটা। তাহলে এরা দুইজন অবশ্যই সমান হবে। তাহলে লেখো সুতরাং অবশিষ্ট অ্যাঙ্গেল BAD ইকুয়ালস টু অ্যাঙ্গেল BCA। নিচের লাইনে লেখো সুতরাং ত্রিভুজ DBA ও ত্রিভুজ ABC সদৃশ কোণী।
ওই যে বললাম সদৃশকোণী ত্রিভুজ যাদের সন্নিহিত বাহুগুলা বা সন্নিহিত বাহুগুলা পরস্পর সমান সমান বা অনুরূপ বাহু, আরও ভালো মতো বলতে গেলে অনুরূপ বাহুগুলা সমান, তাদেরকে আমরা সদৃশকোণী ত্রিভুজ বলি। তাহলে কী প্রমাণ হলো? সদৃশকোণী। তাহলে নিচের লাইনে লেখো, সুতরাং ত্রিভুজ DBA ও ত্রিভুজ ABC পরস্পর সদৃশ। ঠিক আছে, এই যে আমি অ্যাঙ্গেলগুলো ইকুয়াল করা দেখাইলাম যেই লজিকে, বাকি দুইটা যে প্রমাণ আছে এই ত্রিভুজটার সাথে বড় ত্রিভুজ আর এরা পরস্পর যে সদৃশ, সেম লজিকে হবে। তোমরা যদি বুঝে থাকো তাহলে এর পরেরটা তোমরা না দেখেও করতে পারবা। এই যে 2 নম্বরের প্রমাণ আর 3 নম্বরের প্রমাণ তোমরা না দেখে করতে পারবা যদি এটা বুঝে থাকো। ঠিক আছে, এই উপপাদ্যটা পড়বা। আরেকটা উপপাদ্য আমি বলে দিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ, চলে যাওয়া হচ্ছে কি ব্যাপার, কি হলো বিষয়টা? পেজ 68, 69, 70, মাঝখানের পেজগুলো কই গেল? এমনটা তো হওয়ার কথা না, পৃষ্ঠা তো ছেড়ে নেইব। আচ্ছা, আরেকটা উপপাদ্য আমি না দেখাতে পারছি না, কারণ আমার বই দেখতেই পাচ্ছ 70-এর পরে ডাইরেক্ট পেজ নাম্বার আছে 87। জানি না মাঝখানের পেজগুলো কী হলো, প্রিন্ট হয়নি না কি হয়েছে। কিন্তু তোমরা এই যে পিথাগোরাসের উপপাদ্য দেখতেছো না, এই চ্যাপ্টারটা খুলবা। ঠিক আছে, খুলে ওখানে দেখবা একটা উপপাদ্য আছে, পিথাগোরাসের বিপরীত উপপাদ্য। ঠিক আছে, আমরা ছোটোবেলায় পিথাগোরাসের উপপাদ্য কি পড়ছিলাম? যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কয়ার, তাই তো? ছোটোবেলার থেকে এটাই পড়তেছি, পিথাগোরাসের উপপাদ্য। এই ক্লাসে তোমরা এটা প্রমাণ করতে পারবা। ঠিক আছে, আর এইটা মানে এটার প্রমাণটা আমরা কি করব, যে প্রমাণটা হচ্ছে যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, তার একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, তবে সেক্ষেত্রে এই উপপাদ্যটা প্রযোজ্য। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কয়ার। ঠিক আছে, এটা পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটা, আচ্ছা একটা জিনিস এখানে বলে দিই, যে এই কোশ্চেনটা পরীক্ষায় দুভাবে আসতে পারে। তোমাকে ডাইরেক্ট বলে দিবে পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটি লেখো, অথবা তোমাকে স্টেটমেন্টটা দিয়ে দিবে। আমার হচ্ছে সাজেশন হচ্ছে তোমরা স্টেটমেন্টটা মুখস্থ করবা। আমি আগে পিথাগোরাসের উপপাদ্যের স্টেটমেন্টটা পড়তেছি, মন দিয়ে শোনো। ঠিক আছে, বইয়ের মধ্যে দেখবা ছবিও দেওয়া আছে, হ্যাঁ ছবি দেখলে বুঝবা। পিথাগোরাসের উপপাদ্যের স্টেটমেন্টটা কি? পিথাগোরাসের উপপাদ্যের স্টেটমেন্টটা হচ্ছে, কোনো একটি সমকোণী ত্রিভুজের একটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এরকম একটা চিত্র বইয়ের মধ্যে পাবা, যেটা আমি আঁকাইলাম। ঠিক আছে, এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। ঠিক আছে, পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটার স্টেটমেন্টটা কী ছিল আমি আগে লজিকটা বুঝাই দিই। পিথাগোরাসের বিপরীত উপপাদ্য শুরুই হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য দিয়ে, মানে আমরা এটা ধরেই নিচ্ছি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কয়ার। তাহলে বলছে এটা যদি হয় আমাদের প্রমাণ করতে হবে এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, মানে একটা কোণ 90 ডিগ্রি কোণ। বোঝা গেল? ক্লিয়ার? তো এটা একটু এই দুটো উপপাদ্য তোমরা দেখে যাবা, আশা করি এই দুটোর মধ্যে থেকে পরীক্ষায় একটা পাবা। সো অল দ্য বেস্ট। ওই উপপাদ্যটা একদম ইজি উপপাদ্য, তোমাদের যে সদৃশতা এক্ষুনি বুঝাইলাম সদৃশতা দিয়ে, সেটা দিয়েই এখানে ওই উপপাদ্যটা হয়ে যাবে। ঠিক আছে, তো সবাই ভালো মতো পরীক্ষা দিও। অল দ্য বেস্ট।